সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাকে। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। নতুন ধরনের ওমিক্রন রোধে 11টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ, যা কিনা সংবাদ শিরোনামে শুনছিলেন আপনারা। এবং তথ্য যা বলছে, সপ্তাহ ব্যবধানে বাংলাদেশের করোনা সংক্রমণ 115% বেড়েছে। মৃত্যু হার বাড়ার হিসেব করলে যেটা কিনা সপ্তাহ ব্যবধানে বেড়েছে 47.1%। গত 24 ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে বলছে যে 3 জনের মৃত্যু ঘটেছে করোনায় সংক্রমিত হয়ে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলাপ করতে চাই, সাম্প্রতিক করোনা পরিস্থিতি। আমন্ত্রণ জানিয়েছি 3 জন সম্মানিত অতিথিকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, উপাচার্য বিএসএমএমইউ। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। এবং সেই সাথে অনলাইনে আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার হারুন অল রশিদ, সভাপতি ড্যাব। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন যারা অনলাইনে যুক্ত হয়েছেন। আমি শুরুতে বলছিলাম যে ঘরের বাইরে যে কোনো স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক সহ নানা রকম বিধিনিষেধ জারি করেছে, এবং সেই বিষয়ে আমাদের প্রতিবেদন আজকে প্রচারিত হয়েছে চ্যানেল 24-এর পর্দায়। আমরা একবার দেখে আসবো, তারপর মূল আলোচনায় চলে যাচ্ছি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে 11 দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার, যা কার্যকর হবে আগামী 13 জানুয়ারি থেকে, চলমান থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। নির্দেশনায় বলা হয়েছে, শপিং মল, বাজার, হোটেল, রেস্তোরাঁ, কর্মস্থল সহ ঘরের বাইরে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। তা না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানাতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। রেস্তোরাঁয় বসে খেতে বা আবাসিক হোটেলে থাকার জন্য করোনা টিকা সনদ দেখাতে হবে। 12 বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে টিকা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত তারিখের পর টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না। দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দরে স্ক্রিনিং বাড়াতে হবে। সমুদ্র বন্দরে জাহাজের ক্রুরা বাইরে আসতে পারবেন না। স্থলবন্দরে ট্রাকের সাথে শুধু চালক থাকতে পারবেন। বিদেশগামী যাত্রীদের সাথে আসা দর্শনার্থীরা বিমানবন্দরে ঢুকতে পারবেন না। ট্রেন, বাস, লঞ্চে নিতে হবে অর্ধেক যাত্রী, তবে চালক ও সহকারীকে টিকা সনদধারী হতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক টিকা সনদ দেখাতে হবে। করতে হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। মসজিদে জুমার খুতবায় ইমামরা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সচেতন করবেন, যা নিশ্চিত করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সবার করোনার টিকা ও বুস্টার ডোজ নেওয়া দ্রুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কোনো এলাকায় বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে। এদিকে সপ্তাহ ব্যবধানে দেশে করোনায় মৃত্যুহার বেড়েছে 47.1%। গেল 24 ঘন্টায় মারা গেছে 3 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 28,105 জনে। 24 ঘন্টায় আক্রান্ত 2,231 জন। সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেখছিলেন এবং এই বিষয়ে আজকের আমাদের আলোচনা। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, উপাচার্য বিএসএমএমইউ। আশা করি প্রতিবেদনের ভাষ্য শুনতে পাচ্ছিলেন। এবং আমরা আজকে সংবাদ মাধ্যমে প্রচার করছি 11টি নির্দেশনা, নতুন করে এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই নির্দেশনাগুলো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটুকু সমর্থ হবে বলে আপনি মনে করছেন? প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রতিবেদনটি আমরা দেখলাম, যে 11টি নির্দেশনা। কেন এই নির্দেশনা? লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ, বিশেষত এটা কি ডেল্টা না ওমিক্রন, এ নিয়েও কিন্তু একটু কন্ট্রোভার্সি এখনো আছে। কারণ বলে যে 21 জন পাওয়া গেছে। আমি মনে করি যে সবাইকে যদি আমরা চেক করতাম তাহলে হয়তো আমরা 50% ওমিক্রন, 50% ডেল্টা পেতে পারতাম। এনিওয়ে, সেটা বড় কথা না। মৃত্যু হার আগের চেয়ে বেড়েছে, সংক্রমণের হার এত বেড়েছে। আমি শুধু আমার বিশ্ববিদ্যালয়ের একটি কথা আপনাকে বলি। আমরা 353 জন গত 24 ঘন্টায় আমরা দেখেছিলাম, গত পরশুদিন। কালকে তাদের রেজাল্ট দেখলাম, এর মধ্যে 58 জন আক্রান্ত। তাহলে 353-র মধ্যে 58 মানে কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম 14% আক্রান্ত।
সারা দেশব্যাপী আমরা যে ইনফরমেশনটা পেলাম সেটা 7 সামথিং, মানে প্রায় 8% আমরা পেয়েছি। মৃত্যু হারও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমি মনে করি এটা কাদের বাড়ছে? মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার এক বক্তৃতায় ভালো একটা কথা বলেছেন যে যারা বয়স্ক তারা জনসমাবেশে যাবেন না। বয়স্ক মানে তারা কোমরবিড, মূলত তাদের যদি ব্লাড প্রেশার থাকে, যদি ডায়াবেটিস থাকে, যদি ক্যান্সার থাকে, যদি তাদের শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা থাকে অথবা হার্ট ডিজিজ থাকে, তারা কিন্তু বাইরে যাওয়াটা এখন ঠিক হবে না। আপনি যে কথাটি বললেন যে আসলে গত 2 বছর কিন্তু অনেকেই করোনা আক্রান্ত হন নাই। আমাদের ফ্রন্টলাইনাররা যারা, ইভেন আপনারা সাংবাদিক যাদেরকে আমরা বলি ফ্রন্টলাইনার, পুলিশরা যারা মাস্ক পরেছে তারা কিন্তু আক্রান্ত হয়নি। অর্থাৎ বাধ্যতামূলকভাবে মাস্ক পরাটা কিন্তু খুব জরুরি, এবং এই মাস্ক যারা পরবে না তাদের জরিমানা করা। আর সবচেয়ে বড় যে কথাটি, আজকে শিক্ষামন্ত্রী একটা ভালো কথা বলেছেন যে 30শে জানুয়ারির মধ্যে অন্তত একজনও যার টিকা নেওয়া বাকি থাকবে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। হোটেল রেস্তোরাঁ, এটা বিদেশে কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে যে সেখানে যদি খেতে যেতে হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই, ইভেন হোটেলে যারা থাকেন তাদের প্রত্যেককে এই কার্ড দেখাতে হয় যে তার। কিন্তু অন্যান্য দেশের যে পরিস্থিতি, করোনার যে টিকা, সেই টিকা তো প্রায় 70 থেকে 80% মানুষকে দেয়ার সমর্থ হয়েছে বা সক্ষম হয়েছে, এরকম দেশের ক্ষেত্রে এটা মানানসই নাকি? আমাদের বাস্তবতা বলছে যে এখন পর্যন্ত 2 ডোজ টিকা নেওয়া মানুষের শতাংশ সম্ভবত 27 থেকে 30% মতো। 2 ডোজ হলো 27% আর 1 ডোজ হলো 53%। সেই ক্ষেত্রে আমাদের দেশে এই নিষেধাজ্ঞাটা কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু যুক্তিসঙ্গত বলে আমার একটা লেখা বেরিয়েছিল, ভ্যাকসিন না মাস্ক। আমি কিন্তু মাস্কের দিকে থাকবো প্রথম। ভ্যাকসিন নেওয়ার পরেও যে করোনা হবে না তা না, কিন্তু তবে লাভটা কি? করোনা এর পরেও হলে কমপ্লিকেশন কম হবে, করোনা এর পরেও হলে আমরা মৃত্যু হার কমে যাবে। আর একটা জিনিস হলো যে আমি যদি নিজে মাস্ক পরে অন্য আরেকজনকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করি তাহলে কিন্তু প্রায় ডাবল এই ক্ষেত্রে আমাদের মাস্ক পরাটা তখন বাধ্যতামূলক হবে। জরিমানা যদি করা হয়, আমার দেশের মানুষ কিন্তু আপনি জানেন অত্যন্ত ডিসিপ্লিন। তারা লাইন দিয়ে কিন্তু বাসে ওঠে, যে লাইন দিয়ে ট্রেনে ওঠে, টিকিট কাটে। এরা কিন্তু যদি আমরা জরিমানা করি এবং শুধু বলি যে এই মাস্কটা পরলেই তোমার সব সমস্যার সমাধান হবে, আর যারা টিকা এখনো নেও নাই, টিকা কিন্তু নেওয়ার হার কমে গেছে, এই টিকাটাও নিতে হবে। এই দুটো জিনিস আমাদের খুব বেশি জরুরি। বাজার ঘাটে যাওয়ার সময়, জনসমাবেশে যাওয়ার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। আমি মনে করি এই নির্দেশনা দিয়ে অন্তত এই কাজটা তো করা গেল যে এখন উন্মুক্ত স্থানে যে সমস্ত অনুষ্ঠান হয়, বিয়ে হয় প্যান্ডেলে, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন জন সমাবেশ করে, মানববন্ধন করে, এটা বন্ধ করলেও অনেকটা কমে যাবে। এর মাঝে আমাকে একজন বলেছে যে একটা বিয়ের অনুষ্ঠান করলো 200 জন, তার মধ্যে থেকে 4 জনকে দেখা গেল আক্রান্ত। তাহলে ওই 4 জনের সাথে আরো কয়েকজন কিন্তু যারা পাশে ছিল তারাও আইসোলেশনে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। উন্মুক্ত স্থানে এই যে এইরকম সমাবেশ বা এই রকম কোন রকমের আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা আজকে আমরা দেখেছি। অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আপনি আমাদের সাথে রয়েছেন, আসবো একটু পরে। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, আপনার কাছে যেতে চাই। এর আগেও তো আমরা এরকম বাস্তবায়নে নানা রকম নির্দেশনা দেখেছি এবং নিষেধাজ্ঞাও বলবৎ করতে দেখেছি। সরকার এবং মন্ত্রিপরিষদ বিভাগকে বা স্বাস্থ্য অধিদপ্তরও নানা রকম নির্দেশনা দিয়েছেন। এবারে যে নির্দেশনাগুলো দেখছি আমরা, সেটা বাস্তবায়ন কতটুকু করা সম্ভব বলে মনে করেন আপনি? দেখেন, এই নির্দেশনাগুলি কিন্তু সবই খুব ভালো নির্দেশনা, কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা হলো আপনি যে প্রশ্নটা করেছেন তাতে উত্তর আছে বাস্তবায়ন। আমরা নির্দেশনা দেই অনেক, কথা বলি অনেক সুন্দর সুন্দর, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সক্ষমতা এবং সদিচ্ছার অভাব সর্বক্ষেত্রে আমরা পরিলক্ষিত করি। আপনি দেখেন যে ভ্যাকসিনের ব্যাপারে বলা হলো সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে, কিন্তু অদ্যাবধি আজকে 11.5 মাস ভ্যাকসিন 6.5 কোটি লোক এখন পর্যন্ত 1 ডোজও ভ্যাকসিন পায়নি। 7 কোটি লোক 1 ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং 4 কোটি লোক পেয়েছে 2 ডোজ ভ্যাকসিন। এবং আমাদের টার্গেট অফ দি গভর্নমেন্ট ইজ 13 crores লোককে, 13 কোটি লোককে ভ্যাকসিনের আওতায় আনবে। আমাদের 18 কোটি জনসংখ্যার মধ্যে সরকারের টার্গেট হলো 13 কোটি, মানে 80% মতো লোককে ভ্যাকসিনের আওতায় আনবে। সেই জায়গায় আমরা, আপনি বলেছেন যে পার্সেন্টেজ
যদি আমরা ধরি 26-27% 2 ডোজ পেয়েছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশগুলিতে অনেক পিছিয়ে আছে। একই অবস্থা বিভিন্ন নিষেধাজ্ঞার ক্ষেত্রে। আপনি যে সমস্ত নিষেধাজ্ঞা বর্তমানে দেওয়া হয়েছে, অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক কিনা, কারণ এখন কিন্তু সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে। এই অবস্থায় আপনার এই যে ওমিক্রনের যে আপনার যে বৃদ্ধি, আপনার আক্রমণের বৃদ্ধি ইত্যাদি, এই ব্যাপারে অনেকের মনে সন্দেহ আছে যে হঠাৎ করে ওমিক্রন এত বাইরে গেল আমাদের এখানে, এটা কি নিষেধাজ্ঞা দেওয়ার জন্যই রাজনৈতিক সভা সমাবেশের প্রতি, সেই ব্যাপারে অনেক সন্দেহ। কারণ আপনি জানার জন্য বলি, আপনার বর্তমানে বাংলাদেশে আপনি যদি টেস্ট করাতে যান, আপনার কি বলে এটারে, করোনার কোভিড টেস্ট, আগের যে বাধাগুলি ছিল সেই বাধাগুলি কিন্তু আছে এখনো। ইউ হ্যাভ টু পে দি গভর্নমেন্ট ফিজ, আপনার এটা ফ্রি না। আপনি যদি কি বলে এটারে বেসরকারি পর্যায়ে করতে যান, আপনার প্রায় 3,000-3,500 টাকা আপনার ইয়ে দিতে হয়, ফিস দিতে হয়। তার মানে আপনি যারা এই পার্সেন্টেজ যেটা আমরা পাচ্ছি, এটা কিন্তু যারা বিদেশ যাচ্ছে অথবা যারা আপনার একান্ত বাধ্য, এই টেস্টটা না করলে তার চাকরি ক্ষেত্রে অসুবিধা হবে অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ, সেই সমস্ত লোকজন এই টেস্টটা করছে। তো সেই জায়গায়ও কিন্তু আমাদের কথার সাথে কাজের মিল নাই। আমরা কিন্তু এটাকে সহজলভ্য, সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে পারি নাই। যেটা হলো যে এই সংক্রমণকে রোধ করার জন্য প্রাইমারি ক্রাইটেরিয়া অথবা প্রাইমারি কাজ হলো কিন্তু আইডেন্টিফিকেশন। আমরা সেই জায়গায় কিন্তু ব্যর্থ হয়ে গেছি, এবং যার কারণে আমি বলবো যে এই যে বিধিনিষেধগুলি আরোপিত হয়েছে, যেগুলি সরকার বলেছে, এগুলি সবই ভালো, কিন্তু এটা যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে হয়তো আগামী দিনগুলিতে আমাদের আবারও কঠিন সময় দেখতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের জানার জন্য বলি, আজকের যে স্ট্যাটিস্টিক্স, 1 তারিখে আমাদের বেড অকুপেন্সি ছিল 9% অফ দি আইসিইউ করোনা বেড, কোভিড বেড। আজকে 10 তারিখ, আপনার গতকালকের হিসাব অনুযায়ী ইট হ্যাজ ইনক্রিজ টু 19% অকুপেন্সি। এবং আইসিইউতেও ঠিক একই, যেখানে আইসিইউতে ছিল আপনার 12%, সেটা 15% অকুপেন্সি হয়ে গেছে। এইচডিতে যেখানে আপনার 11% ছিল, সেটা 13% হয়ে গিয়েছে। সো অকুপেন্সি কিন্তু বাড়ছে, এবং আমরা কিন্তু ধীরে ধীরে আমরা একটা খারাপ পর্যায়ের দিকে যাচ্ছি এবং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা গণমাধ্যমের রিপোর্টগুলো দেখলেও যা লক্ষ্য করতে পারি। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনার কাছে যেতে চাই। অনেকে বলছেন, এবং সমর্থিত যেটাই বলি না কেন, যদিও গবেষণার এখনো ঢের বাকি, বলা হচ্ছে যে ওমিক্রন নামে যে সংক্রমণ নিয়ে আমরা কথা বলতে চাইছি, সেই ভ্যারিয়েন্ট অন্তত মৃত্যুর ঝুঁকি বিবেচনায় আগের অন্যান্য সব ভ্যারিয়েন্টের চেয়ে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম। তাই বলে কি এই সংক্রমণ বা এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ রয়েছে? না, মোটেও না। ধন্যবাদ। আসলে এই ভ্যারিয়েন্টটি যদিও তীব্রতার দিক থেকে যে কম, এটি প্রায় নিঃসন্দেহ, কিন্তু সংক্রমণের সংখ্যা যেহেতু অনেক বেশি, কাজেই সেটা আবার তাকে মানে যেটাকে বলে কম্পেনসেট করে সে সংখ্যাটা বেড়ে যেতে পারে। সুতরাং হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন যেন আমরা এটাকে মাইল্ড শব্দ না বলি। হ্যাঁ, এখন আসলে তারপরেও কতগুলো বিষয় বৈজ্ঞানিকভাবে আগে দেখতে হবে। সেটা হলো যে আমাদের যেটা সার্স কোভ ছিল 2002-03 যে মহামারীটা চীন, ভিয়েতনাম, ওই পূর্ব এশিয়াতে হয়েছিল, সেইটার আর নট ছিল 2, অর্থাৎ ওই ভাইরাসটা সার্স কোভ ভাইরাসই, সেটা ছিল একজন আক্রান্ত হলে 2 জনকে দিতে পারত। এই ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু যেমন ধরুন 6-7 জনকে দিতে পারে, আর তার চেয়ে অনেক গুণ দিতে পারে ওমিক্রন। এইটা আসলে একটা 2-4, যদিও এখনও একদম মানে শতকরা একদম নিশ্চিত বলা যাবে না 100%, কিন্তু 2-4 মিলিয়ে বেশিরভাগ কিন্তু মতামত এখন বিজ্ঞান মহলে যে এটি এন্ডেমিক হয়ে যেতে চাচ্ছে। এই যে এন্ডেমিক হওয়ার লক্ষণটাই হচ্ছে যে ভাইরাসটি অতি সংক্রমণশীল হবে, তীব্রতায় দুর্বল হবে, সে আসলে বেঁচে থাকবে, সে হারিয়ে যাবে না। প্যান্ডেমিক এবং এন্ডেমিকের মানে এন্ডেমিকটা হচ্ছে গুচ্ছ সংক্রমণ। হঠাৎ একটা অঞ্চলে কিংবা একটা জনগোষ্ঠীতে বা একটা পেশাগোষ্ঠীতে হঠাৎ হবে, যেভাবে ফ্লু হয়, ইনফ্লুয়েঞ্জা টাইপের, কমন কোল্ড টাইপের। হ্যাঁ, তো এটা ইনফ্লুয়েঞ্জার চাইতে একটু কম তীব্র, কিন্তু কমন কোল্ডের চাইতে একটু বেশি তীব্র একটা রোগ হিসেবে আমাদের কাছে সিজনালি ফিরে আসবে, কোনো সময় আসবে, কোনো গ্রুপে আসবে। এবং এটা যত রকম এখন ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ করে যে ওমিক্রন সেই দিকেই নিয়ে যাচ্ছে এই প্যান্ডেমিকটাকে, যেটা ছিল এতদিন প্যান্ডেমিক। তাহলে
এখন আমাদের যে প্রস্তুতির বিষয়গুলো, এই প্রস্তুতির বিষয়গুলো বিজ্ঞানসম্মত বিষয়গুলোকে মনে রেখে করতে হবে। ওমিক্রন আমাদের থেকে চলে যাবে না, ও থাকতে এসেছে। যেমন সার্স-কোভ কিন্তু ওই যে একজন থেকে দুজনে যেটা যেত 2008 সালের মধ্যে নাই হয়ে গেছে, ও কিন্তু আর থাকে নাই। কেন? কারণ তার মৃত্যু হার কিন্তু অনেক ছিল, 9%। মার্চ যেটা ছিল মিডল ইস্টের, সেটা ছিল 12%। আর আমাদের এটাতে 1.75-এর উপরে যায়নি আমাদের দেশে, এই যে মৃত্যু হার যেটা বলি। তো এই সব কিছু মিলিয়ে ওমিক্রন একটা হতে পারে যে এটি হয়তো মৃত্যু ঘণ্টা প্যান্ডেমিকের, কিন্তু তার মানে এই নয় যে সে হারিয়ে যাচ্ছে। এখন যাদের ধরুন আমাদের যে ইনফ্লুয়েঞ্জা হলো আমাদের দেশে এত বয়স্ক লোক যাদের কোমরবিডিটি রয়েছে, আমার অধ্যাপক শরফুদ্দিন সাহেব যেটা বললেন যে যাদের কোমরবিডিটি রয়েছে, এবং সেখান থেকে অধ্যাপক হারুন রশিদ সাহেবের কথায় যদি আমরা আসি যে মৃত্যু কম হলেও, তীব্রতা কম হলেও কিন্তু ভর্তির সংখ্যা বাড়ছে। তার মানে হলো কিছু মানুষ আছে যারা বিশেষ করে ভ্যাকসিন পায় নাই, আবার ভ্যাকসিন পেলেও যাদের মধ্যে অনেক কোমরবিডিটি রয়েছে, বয়স বেশি, তাদের কিন্তু ঝুঁকি থেকেই যাবে এবং তাদের কিন্তু ভর্তি বাড়তে পারে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অতটা আবার সক্ষম না যে অনেক রোগীর সংখ্যা হয়ে গেলে আমরা কিন্তু সক্ষমতা থাকবে না। সুতরাং পাবলিক হেলথ মেজারের কোনো বিকল্প নেই। হ্যাঁ, মানে এটিকে কমানো, যেটা এখন যে নির্দেশনাগুলো এসেছে সেই নির্দেশনাগুলোর দিকে আসলে তাকিয়ে দেখতে হবে যে আমরা কিন্তু অলওয়েজ অ্যাডহক, মানে শর্ট টার্ম নির্দেশনা। প্রথমত আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, সাধুবাদ জানাবো যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে প্রশাসক মহল, তারা যদি কনসার্নড হয়েছে এই বিষয় নিয়ে, তারা চিন্তা ভাবনা করছেন, একটা পদক্ষেপ গ্রহণ করছেন। এখন আসলে একটু ভেতরে যেতে হবে যে এই পদক্ষেপগুলো যথেষ্ট বিজ্ঞানের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণভাবে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এটি হচ্ছে প্রধান বিষয়। কারণ বারবার এই 2 বছরে প্রমাণিত হয়েছে যে পদক্ষেপ বাস্তবায়নযোগ্য নয়, যে পদক্ষেপ বাস্তবায়ন করা যায় না, সেই পদক্ষেপ যদি গ্রহণ করা হয় তাহলে দেখা যায় জনগণের তার উপর থেকে আস্থা কমে যায়, মানে কর্তৃপক্ষের উপর থেকে। এটা ব্যাকফায়ার করে। তো আমাদের প্রথম বিষয়টা হলো এই যে মাস্কের বিষয়ে আমি যদি ঢালাও বলি বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে, একটা মোটরসাইকেলে দ্রুতবেগে একজন যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, হ্যাঁ, মানে ভেন্টিলেশন অবাধ, সেখানে যদি আমি মোবাইল কোড ফাইন করে, সেটার চাইতে কিন্তু জরুরি হচ্ছে শপিং মলে, বাজারে, অফিস আদালতে সেখানে করা। তাহলে এটা করলে আমার যে রিসোর্স, আমার যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এতে তো অফুরন্ত না। তারা এখন রাস্তাঘাটে ধরে ধরে ফাইন করবে, দরকার হলে তখন হয় কি কিছুটা অনিয়ম তৈরি হয় অনেক সময়। তাহলে এই জায়গাগুলো আরও ডিটেল করা দরকার। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনার যখন বলছেন আপনি অফিস আদালত খোলা রাখবেন, তাহলে কি করে আপনি গণ পরিবহনকে অর্ধেক করবেন? এটা তো সম্ভব না। আসলে এটাগুলো প্রমাণিত হয়ে গেছে যেগুলো বাস্তবায়নযোগ্য নয়। এই বিষয়গুলো আসলে ডিটেলে আরও দেখে সঙ্গতিপূর্ণ কতগুলো বিষয় হতে হবে। সবচেয়ে বিপজ্জনক যে নির্দেশটা সেটা হচ্ছে শেষটা হচ্ছে যে আমরা এখন কিন্তু সারা বিশ্বে স্বীকৃত এটা বায়ুবাহিত, হাতের স্পর্শের চাইতে, এবং হাতের স্পর্শে কিছু যায় কিন্তু বায়ুবাহিত প্রধান। এবং সেজন্য মাস্কের পরে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভেন্টিলেশনের জন্য যে ব্যাপারটি, সেটিতে কোনো নির্দেশ নেই, অথচ বলা হচ্ছে যেটি কাভার্ড, আগে লিখতে হবে বদ্ধ স্থানে আগে বন্ধ করতে হবে, সমাবেশ, অন্যান্য আলোচনা, তার চাইতে লেখা হয়েছে উন্মুক্ত স্থানে। আমরা এই আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে আসছি, আলোচনায় ফিরতে চাই আবার। সিএসআর এর মুক্তবাক দেখছেন, সময় হয়েছে একটা বিরতি, সাথে থাকুন, একটু পর আসছি। বিরতির আগে কথা হচ্ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে আরও একবার যেতে চাই, এই যে সংক্রমণ পরিস্থিতি এবং যেভাবে সংক্রমিত করছে, গত 1 সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বাংলাদেশেই 115% বেড়ে গেছে, এবং আপনিও বলছিলেন যে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক বলা যেতে পারে, এবং সামনে স্বাস্থ্য অধিদপ্তরেরও পর্যবেক্ষণ বলছে যে মার্চ এপ্রিল ধরে বলা হচ্ছে যে এটা পিক টাইমে যেতে পারে কিনা, বা তার আগেই এরকম পরিস্থিতি আসবে কিনা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, এর মধ্যেই আমাদেরকে লড়াই করতে হবে করোনা পরিস্থিতি নিয়ে। কিভাবে সম্ভব, কি পরিকল্পনা ধরে এই মুহূর্তে আগানো উচিত বলে মনে করেন? আপনারা আজকেরই একটা পত্রিকায় লেখা হাসপাতাল কতটা প্রস্তুত, এই হেডলাইনটি দেখলাম। অর্থাৎ আমরা গত বছর বা তার আগের বছর আমরা কি দেখেছি, মার্চ মাস থেকে এপ্রিল মে পর্যন্ত আমাদের দেশে এই সংক্রমণের হার বেড়েছিল। এবার কিন্তু জানুয়ারি থেকে শুরু হলো। গত বছর ভারতের 1 মাস 1.5 মাস পরে আমাদের হয়েছিল, এবার কিন্তু প্রায় পাশাপাশি আমরা এগোচ্ছি। এবং ভারতে 1,40,000 তারা সংক্রমণ হয়েছে আজকে,
এবং সেখানে মৃত্যু হারও কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে। বাংলাদেশেও আমরা কি লক্ষ্য করলাম, 3 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 2200 জন সংক্রমিত হয়েছে 24 ঘন্টায়। আমি আমাদের হাসপাতালগুলো প্রস্তুতির জন্য আমি বলবো যে জানেন যে আমরা 15 দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলাম। এই সময় আরো 2-1টা ফিল্ড হাসপাতাল হয়েছিল এবং অনেক মেডিকেল কলেজগুলোতে তখন আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট সব জায়গায় কিন্তু করোনা ইউনিট চালু হয়েছিল। পরবর্তী পর্যায়ে যখন 6 মাস কোথাও কোনো করোনার তেমন রোগী নাই, যদিও আমাদের ফিল্ড হাসপাতালটি আমরা বন্ধ করিনি, 6 জন রোগী ছিল এক সময়, সেই রোগী বেড়ে এখন 33। আমি মনে করি যে ভিআইপি সহ 37। আমরা আশা করছি কেবিনগুলোতেও আমাদের রোগী কিন্তু বন্ধ করে দিয়েছিলাম করোনা, এখন কিন্তু 6 জন ভর্তি আছে গতকালকে থেকে। তো এই যে অবস্থাটা, এটা আমার মনে হয় যে অনেক বেড়ে যাবে। এই যে ফিল্ড হসপিটালের কথা বলছিলেন, এই ফিল্ড হাসপাতালের কার্যক্রমগুলো কি এখনো চলমান? এখনো চলমান, কারণ 6 জনও থাকাকালীন আমি বন্ধ করিনি, কারণ আমরা অপেক্ষায় ছিলাম যে আগামী 6 মাস কি হয় এটা দেখে তারপরে বন্ধ করব। কিন্তু আমাদের চিকিৎসক, নার্স তাদের কিন্তু ওখানে ডিউটি করা আছে। 6 জন রোগী থাকার জন্য যে পরিমাণ ছিল এখন 33-এ উঠেছে। আমাদের ডিউটি রোস্টার সেইভাবে আমরা করে দিয়েছি। এরপরে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য আমার সেন্টারটা কিন্তু খুব ভালো। এখানে আপনারা হয়তো শুনেছেন যে 3000 দিচ্ছি আমরা নর্মাল এবং 600 জনের মতো দেই আমরা বুস্টার ডোজ। এবং প্রতিদিন বিভিন্ন ইনস্টিটিউট থেকেও আমাদের এখানে আসে ফ্রন্টলাইনাররা, সাংবাদিকরা, ইভেন শিক্ষকগণ এই বুস্টার ডোজ গ্রহণ করছেন। একটি কথা প্রফেসর হারুন যে কথাটি বলছিলেন যে ব্যবস্থাপনার দিক দিয়ে আমি একটা কথা বলবো যে হয়তো আমরা লাকিয়ে না, হতে পারে এটা আমরা বিসিজি ভ্যাকসিন নিয়েছিলাম, হতে পারে আমরা ইয়াং পপুলেশন বেশি, হতে পারে আমরা রোদ্দুরে কাজ করি। আমাদের মৃত্যু হার আমেরিকায় আপনার 33 কোটি মানুষ, সেখানে 8 থেকে 9 লাখ লোক মৃত্যুবরণ করেছে। গত পরশুদিনও আমরা দেখলাম যে 20 লাখ লোক আক্রান্ত আর মৃত্যুবরণ করেছে 7,000। তো এই যে অবস্থাটা, সেক্ষেত্রে বাংলাদেশ অর্ধেক মৃত্যু হার হওয়ার কথা ছিল আমাদের 4 লাখ, সেখানে আমরা 28,000-এ আছি। এটা হয়তোবা আমরা মহান আল্লাহ তাআলার যেমন কৃপা আছে, ব্যবস্থাপনার দিক দিয়েও আমরা একটা ভালো পর্যায়ে আছি। একটা কথা আপনি বলছিলেন যে 80% আমরা কবে এই ভ্যাকসিন দিতে পারব। আমি এই ক্ষেত্রে একটা কথা বলি, বাংলাদেশের মানুষ আগে থেকেই এত ইনফ্লুয়েঞ্জায় ভুগেছে, এত ধরনের ভাইরাস শরীরে আছে, কিছুটা ইমিউনিটি আছে। না হয় বস্তিবাসী আমরা কেন দেখলাম যে তাদের ইমিউনিটি এত বেশি, একটা স্টাডি তো করেছি। ইভেন আমি গত জুন মাসে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সবচেয়ে বেশি, এরপরে এখন ওমিক্রন না ডেল্টা, এটার উপরে আমাদের জেনোম সিকোয়েন্সিং হচ্ছে। আমরা কালকেও যখন শুনলাম মাত্র 22 জন, আমার কাছে মনে হচ্ছে আমার এটা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা একটা ডিসেমিনেট করতে পারবো যে আমাদের এই ভেরিয়েন্টটা কি আসলে ওমিক্রন না ডেল্টা। আপনি জানেন আরো দুটো ভেরিয়েন্টের নাম আমরা বলতে পারি, একটা হলো ডেল্টা ক্রন, আর একটা এটা ওমিক্রনের মতো ডেল্টা ক্রন, আর একটা গতকালকেই আমি ফ্রান্সের দেখলাম এর নাম দিয়েছে ফ্লোরোনা, মানে হলো ইনফ্লুয়েঞ্জাও আছে আর করোনার রোনা। ইসরায়েলেও এরকম রোগী পাওয়া গেছে যেটা ফ্লোরোনা বলা হয়, ইসরায়েলে পাওয়া গেছে এবং ফ্রান্সেও পাওয়া গেছে। আমাকে ইসরায়েলের এক সায়েন্টিস্টের কথা আপনাকে বলি, উনি বলেছেন যে আসলে ওমিক্রন হওয়াটা নাকি ভালো। একটু আগে প্রফেসর লিয়াকতও বলছিল যে এটা কেন ভালো, বলছে যে হলে ইমিউনিটিটা গ্রো করে যাবে। ইমিউনিটি হওয়া মানে 80% লোক যখন ইমিউন হবে তখন কিন্তু আমার এটা ওই যে চলে যাওয়ার আগে একটা ঝাঁকুনি দিচ্ছে ওমিক্রন। অর্থাৎ না এই যে মন্তব্য, এটা তো খুব স্বাভাবিকভাবে নিঃসন্দেহে এটা বিশেষজ্ঞ মন্তব্য, কিন্তু এই যে ভালো, সেই ভালোটা আসলে কতজনের জন্য আশীর্বাদ হতে পারে, ঝুঁকি তো থেকেই যায়, তাই না? তারপরও না, একটু আগে বলেছিলাম যে বয়স্করা যারা কোমরবিড তাদের জন্য এটা ভালো না। কারণ হলো যার ইমিউনিটি একটু কম, যে কোনো রোগ হলেই, ইভেন দেখবেন জ্বর হলেও তাকে অনেকদিন ভুগায়, সাধারণ ইনফ্লুয়েঞ্জাতেও অনেক ভুগায়, যে কোনো একটা জায়গায় কেটে গেলে শুকায় না। এই সব কিছু কিন্তু আসলে কোমরবিড যারা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, এমনকি যদি কারো ক্যান্সার আক্রান্ত অথবা কেউ কেমোথেরাপি পায় অথবা কেউ স্টেরয়েডের উপরে থাকে, এদের কিন্তু ইমিউনিটি কমে যায়। সেই ইমিউনিটি কম যাদের, যে কোনো রোগ, সেটা অমিক্রনই বলেন আর যাই হোক, তারও কিন্তু মৃত্যু হতেই পারে। না হলে এই যে 20 লাখ আক্রান্ত আর 7,000 মৃত্যু, এটা কেন হবে? এটা হচ্ছে ওই তাদের ইমিউনিটি কম।
আমি একটা কথা বলে দিই, বাংলাদেশের মানুষের ইয়াং পপুলেশন লেস দ্যান 60, যারা বয়স্ক তাদের পরিমাণ হলো 60%। আর আমেরিকা ইউএসএ তে 60-র উপরে কিন্তু লোক সংখ্যা 60%। এই কারণে তারা কোমরবিড এবং মৃত্যু হার তাদের বেশি। আমরা এতে কিন্তু এতটুকু স্বস্তি আমরা চাই না। আমি শুধু বলতে চাই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো বিকল্প কিছু নাই। এর সাথে সাথে যে কয়দিনই লাগুক আমরা সবাই টিকা নিয়ে নেব। টিকাটা নেওয়া মানে কমপ্লিকেশন কমা, মৃত্যু হার কমানো। এই কথাটা ভেবে আমরা স্কুল কলেজে অথবা হোটেল রেস্তোরাঁয় আমরা যখনই যাব এই ভ্যাকসিন সার্টিফিকেটটি সাথে রাখবো, তা না হলে কিন্তু সেবা পাওয়া মুশকিল হবে। তবে একটি কথা প্রফেসর লিয়াকতের সাথে আমি বলবো, স্কুল আমি যদি অফিস আদালত স্কুল কলেজ যদি খোলাই রাখি তাহলে অর্ধেক যাত্রী দিয়ে তারা কিভাবে যাবে? সেই ক্ষেত্রে আমি মনে করি বেশি কড়াকড়ি না করে অনলাইন অফলাইন দুটো ভাবেই অফিস আদালত স্কুল কলেজ করার ব্যাপারে আমাদের একটু রিল্যাক্স ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। আপনার কাছে একটু যাই, অনেক দ্বিধা রয়েছে। একে হচ্ছে ওমিক্রন নিয়ে যখন আমরা কথা বলছি তখন গণমাধ্যমের রিপোর্ট বলছে যে ডেলমিক্রন নামে একটা সংক্রমণ রয়েছে। আজকে গতকালকেরই ঘটনা যেটা অধ্যাপক শরফুদ্দিন আহমেদ তিনিও উল্লেখ করছেন যে ডেলমিক্রনের সাথে তবে ডেল্টা ক্রন আসছে, সেই সাথে ইনফ্লুয়েঞ্জা এবং করোনার মিশ্রণে একটা ফ্লোরোনা বলা হচ্ছে। এই যে এতগুলো ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্ট কিভাবে শনাক্ত হবে? মানে বাংলাদেশে আমরা দেখছি যে যতজন শনাক্ত হয়েছে আমরা কিভাবে বুঝতে পারছি, সেই সক্ষমতা কি আমাদের রয়েছে যে কে কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত? সত্যি বলতে কি সক্ষমতা সীমিত মাত্রায় রয়েছে, শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোতে এটি নেই। এর জন্য বিশেষ করে যেটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো বিসিএসআই এবং অন্যান্য, তাদের মধ্যে কোন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের ক্ষমতা অনেক বেশি রয়েছে। তো আমাদের ওই সমন্বয়টা এখনও হয়ে ওঠেনি। হলে পরে অনেক স্ক্রিনিং করা পসিবল। আর যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে ওই যে স্যাম্পলিং করা, যে বিভিন্ন জায়গা থেকে একটা স্যাম্পলিং করে আসলে স্ক্রিনিংটা করতে হয়, কিন্তু আসলে পারিপার্শ্বিক অবস্থা দেখে অনেক সময় বলা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে পরের যে ভেরিয়েন্টগুলো, এগুলো ভেরিয়েন্ট অফ কনসার্ন কিনা এখনও কিন্তু নিশ্চিত নয়। আসলে যেটি ধারণা করা হচ্ছে যে একটু আগে যেটা আমি বলেছিলাম যে যেদিকে যাচ্ছে গতিবিধি, তাতে মনে হচ্ছে যে আগের যে 4টা করোনা ভাইরাস যেটা আমাদের সঙ্গে এখন কমন কোল্ড হিসেবে বসবাস করে, আগে যেগুলো প্যান্ডেমিক করেছিল তাদের মতো এটি পঞ্চম হতে যাচ্ছে। হ্যাঁ, এটি সত্যি। এবং তাই বলে আমাদেরকে ভাবলে চলবে না যে একটা ক্ষতিকর ভ্যারিয়েন্ট আসবে না। হ্যাঁ, এই জন্য সাবধানতার কোনো মান নেই। এটা হচ্ছে প্রথম কথা। এখন আসলে ওই যে আগে যেটা বলছিলাম যে আমাদের এখন শুধু শর্ট টার্ম ভাবলে চলবে না। যখন একটা ভাইরাস আমার সঙ্গে বসবাস করবে এন্ডেমিক হিসেবে, আবার বলি, তাহলে আমাদেরকে আসলে লং টার্ম প্রস্তুতিটা কি, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। শর্ট টার্মটা হচ্ছে যেগুলো বলা হলো, যেগুলো সংশোধন করা দরকার, বদ্ধ স্থান উন্মুক্ত স্থান এই বিষয়গুলো সংশোধন করা দরকার, ট্রান্সপোর্টের সমন্বয় করা দরকার। এই বদ্ধ স্থান উন্মুক্ত স্থানের কথা বলছিলাম, আজকে যেমন নির্দেশনার মধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র উল্লেখ করা হচ্ছে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান, সমাবেশ এগুলো করতে না করা হয়েছে। দেখার পরে আমি সত্যি বলতে কি আমার প্রথমে মনে হচ্ছে এটা কি বানান ভুল কিনা, পরে আবার পড়ে দেখছি যে না, এটা নয়। আসলে প্রথমে বদ্ধ স্থানকে বেশি জোর দিতে হবে, কারণ আমরা জানি যে ভেন্টিলেশন যেখানে নেই সেখানেই কিন্তু এই দুর্ভোগটা বেশি হবে ছড়ানোর, এটা সারা বিশ্বে স্বীকৃত। তারপরে উন্মুক্ত স্থানের ব্যাপারে সীমিত করা এবং এই জায়গাগুলোকে খুব সুস্পষ্টভাবে নির্দেশগুলো না থাকলে হয় কি, ওই যে প্রথমে বললাম বাস্তবায়নযোগ্য হয় না এবং এটা অনেক সময় ব্যাকফায়ার করে। তো আরেকটি বড় বিষয় দেখবেন, আপনার পত্রিকায় যেটা প্রফেসর শরফুদ্দিন সাহেব কোট করছিলেন, আপনি বলছিলেন যে হাসপাতালগুলো কি প্রস্তুত। হাসপাতাল প্রস্তুতি, অন্যান্য প্রস্তুতি অবশ্যই আমাদের এখনও জরুরি সেবার ঘাটতি রয়েছে ইত্যাদি ইত্যাদি, হাসপাতাল প্রস্তুতির প্রশ্ন উঠতেই পারে, কিন্তু আসল প্রশ্ন শুরু হতে হবে জনগণ কি প্রস্তুত। এই নির্দেশনার সবচেয়ে বড় ঘাটতি কি জানেন? বড় ঘাটতি হচ্ছে যে কোনো বাস্তবায়ন, এই সব নির্দেশনায় বলুন, এর চেয়ে শক্ত নির্দেশনা, লকডাউন বলুন, কোনো কিছুই বাস্তবায়নযোগ্য নয় যদি জনসম্পৃক্ততা তৈরি না হয়। এর মধ্যে সেই নির্দেশনা নেই। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে, যোগাযোগকে দেওয়া হচ্ছে। এখানে এই যে স্থানীয় কমিটিগুলো করা হয়েছিল, যে উপজেলা, মহল্লা, পাড়া, বিশেষ করে নগর অঞ্চলে তো কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো সেভাবে নেই, সেখানে পাড়া মহল্লায় জনপ্রতিনিধি, শিক্ষা নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, মিডিয়াকর্মী সবাই মিলিত যে মানে সাংগঠনিক যে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে স্থানীয় জনগণকে তার সংযুক্ত করা টিকার জন্য, স্বাস্থ্য রক্ষার জন্য, কোমরবিডিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন চিকিৎসার জন্য, সেই ব্যাপারে যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ আপনার জনগণ না ওনারশিপ নিচ্ছে, এই জায়গাকে
ততক্ষণ এই জায়গাতে আপনি কিন্তু নির্দেশ দিয়ে কিছুই করতে পারবেন না, লং টার্মে এটা সফল হয় না। এই জন্যই দেখা যাচ্ছে যে আমেরিকা বা ইউকে বা ইউরোপের অন্যান্য দেশ অনেক অর্থ সম্পদ নিয়েও, অনেক টেকনোলজি নিয়েও তারা সফল না। সফল হচ্ছে কেরালার মতো জায়গা, সফল হচ্ছে থাইল্যান্ডের মতো জায়গা। কোরিয়া বা তাইওয়ান যে সফল হচ্ছে এটা টেকনোলজি দিয়ে যত না, তার চাইতে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের দেশে অদ্ভুত শুনতে লাগবে 3% প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যয় হয়, আমেরিকা তো ঠিক 3% প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা হয়। আমরা আমেরিকাকে কপি করি স্বাস্থ্য ব্যবস্থায়। ইউকে কিন্তু ন্যাশনাল হেলথ সার্ভিস তাদের ঐতিহ্যবাহী ছিল, মার্গারেট থ্যাচার আমল থেকে এটা রাষ্ট্রের কন্ট্রোল থেকে চলে গেছে প্রাইভেটে। আমরাও কিন্তু এই যে প্রাইভেটাইজেশন হতে আমার আপত্তি নেই, কিন্তু সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে গেলে আপনি সেবাকে যদি পণ্য করে ফেলেন, এইটার ঘটনাটা ঘটবেই। তো আসলে আপনি আমরা যে পদ্ধতিগুলো যেগুলো নেওয়া হয়েছে, যেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোকে আমরা স্বাগত জানাবো। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘমেয়াদী প্রস্তুতি ছাড়া, আমরা আবারও বলছি, ওমিক্রন যেতে আসে নাই, করোনা ভাইরাস যেতে আসে নাই। এটি একটি এন্ডেমিক রোগ হিসেবে আমাদের সঙ্গে থাকবে, এটি মোকাবেলা করার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। একটা নির্দেশনা নিয়ে প্রশ্ন রাখতে চাই। বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মানাতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট পরিমাণে নেই বা সংখ্যায় কম রয়েছে, সেই ক্ষেত্রে মোবাইল কোর্ট কোথায় কোথায় আগের বসালে বা মোবাইল কোর্ট পরিচালনা করলে আপনি মনে করেন যে জনগণকে সম্পৃক্ত করা যাবে বা স্বাস্থ্যবিধি মানতে আমি মনে করি রাজি করানো যাবে? ধন্যবাদ, এটি খুব উত্তম প্রশ্ন। আমি একটু আগেও বলছিলাম যে রাস্তায় একজন মানুষ ওপেন হেঁটে যাচ্ছে, প্রচুর বাতাস, আরেকজন পাশ দিয়ে হেঁটে গেলেই যে সে সংক্রমণতে হয়ে যাবে তা নয়। এটা একটা ভাইরাল ডোজের ব্যাপার রয়েছে। বরং সেই যে পুলিশ ওখানে সময় ব্যয় করে কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা বিয়ের অনুষ্ঠান, কোনো একটা কমিউনিটি সেন্টার, কোনো একটা শপিং মল, যেখানে বদ্ধ স্থান, সেখানে দেখতে হবে। বাজারঘাট, ওপেন স্পেস, এটা তো এখন মানে যেটাকে আমরা রিস্ক স্কোরিং, আসলে এই ধরনের বিধিনিষেধের সময় রিস্ক স্কোরিং করতে হয়। আমাদের দেশের বাস্তবতাতে ওপেন হাট আমি চালু রাখবো, বরং শপিং মলকে আগে ক্লোজ করবো। বাণিজ্য মেলা ওপেন রেখে সড়কে বা রাজপথে বসছে না, এটা প্রায়োরিটি না, অগ্রাধিকার নয়, এটা অগ্রাধিকার নয়। আপনার বাণিজ্য মেলা খোলা রেখে এই সম্পর্কে কোনো বিধিনিষেধ না দিয়ে আমি রাস্তাঘাটে বলবো, এটা কোনো বিধিনিষেধ নয়, এটা দিয়ে কোনো উপকার হবে না। তো আমাদের তাহলে অনেকগুলো বিষয় রয়েছে যে আমি ওপেন এয়ারে বইমেলা যত না ক্ষতিকর, তার চাইতে তো একটা শপিং মল সারাদিনে খোলা একটা ক্ষতিকর। তাহলে সেই জায়গাগুলোতে কিভাবে করতে হবে, কিভাবে স্বাস্থ্যবিধি পালন করাতে হবে, সেভাবে আরও ডিটেল নির্দেশনা দরকার, এবং এটা সব বিজ্ঞানের ভিত্তিতে হবে। এরা রিস্ক স্কোরিং রয়েছে তো, এখন অনেক ঝুঁকির স্কোরিং রয়েছে। তো আসবো অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, আপনার কাছে যাই। এই যাদেরকে এখন তো আমরা দেখছি যে যারা 2 ডোজ নিয়েছেন এবং 1 বছরের বেশি সময় হয়েছে, তাদেরকে বুস্টার ডোজ নিতে বলা হচ্ছে, এবং আপনারা সবাই একমত হয়েছেন এবং বলছেন যে এই সংক্রমণ বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি, তাদের জন্য বেশি ঝুঁকি, এবং শারীরিক জটিলতা যাদের রয়েছে এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রে কি চিকিৎসকের পরামর্শ নিয়ে যাওয়াটা আপনারা পরামর্শ দেন কিনা, নাকি শুধুমাত্র অন্যান্য ডোজের মতো কেন্দ্রে গেলেই হবে? না, বুস্টার ডোজটা তো আপনি জানেন বোধহয় যে সরকারি নির্দেশনা এরকম যে যাদের কাছে আপনার ওই মেসেজ যাচ্ছে তারাই বুস্টার ডোজের আওতায় আসতেছে। দোজ হু আর গেটিং দ্য মেসেজ ছাড়া আপনি টিকাদান কেন্দ্রে গেলেই পাওয়ার পরে একজন বুস্টার ডোজের জন্য গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি শারীরিক জটিলতা থাকে বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, তারা কি আবার আলাদা করে ডাক্তারের কোনো পরামর্শ নিয়ে যাবেন বুস্টার ডোজ নেওয়ার আগে? না না, সেটা তো দরকার নেই। যার কোমরবিডিটি আছে অলরেডি, সে তো বুস্টার ডোজটা নেওয়া তার জন্য আরো বেশি জরুরি, বিকজ হি ইজ মোর প্রোন টু দ্য ডিজিজ। এবং যদি তার এই ওমিক্রন দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার আইসিইউতে যাওয়া খুব মানে সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই আপনার যাদের কোমরবিড পেশেন্টস অথবা যারা 60 তাদের জন্য বুস্টার ডোজটা সরকার নির্ধারণ করেছে। তবে আমি যে জায়গায় বলবো যে এখন পর্যন্ত বর্তমান ডিজি অফিসের যে স্ট্যাটিস্টিক্স, আমাদের প্রায় 60 lakhs of old people, they are not given a single dose even. আমরা প্রায় 60 লক্ষ লোক এখন পর্যন্ত আপনার বয়োবৃদ্ধ আছেন যারা একটা ডোজ পায়নি। সেটা কিন্তু আরো বেশি জরুরি। যারা 2টো পেয়েছেন তার চেয়েও যে একটিও পায়নি, তাকে কিন্তু ভ্যাকসিনের আওতায় আনাটা আমাদের জন্য আরো বেশি জরুরি। সেই জন্য আমি বলবো যে সেই জায়গায় আমাদের আরো বেশি লক্ষ্য দেওয়া উচিত। এবং বুস্টার তো যদি আমাদের ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি থাকে, অবশ্যই বুস্টার যাবে। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ, যারা স্বাস্থ্যকর্মী,
হ্যাঁ, যারা আপনার ভার্নারেবল পিপল, দে মাস্ট গেট দ্য বুস্টার ডোজ। সারা দুনিয়াব্যাপী এটা হচ্ছে, সেই জায়গায় আমাদের দেশে হচ্ছে, এটা ওয়েলকাম করি। কিন্তু আপনার যারা একটা ডোজও পায়নি তাদেরকে অবশ্যই ভ্যাকসিনের আওতায় আনতে হবে, আর না হলে আপনার যে টোটাল যে আমরা এফোর্ট, এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। যেটা সারা দুনিয়াতেই আমরা দেখছি যে ধনী দেশরা নিচ্ছে, গরিব দেশরা পাচ্ছে না, যার জন্য কিন্তু এই প্যান্ডেমিক শেষ হচ্ছে না। প্যান্ডেমিকের শুধু ধরন পাল্টাচ্ছে, হ্যাঁ, ভাইরাসটা মিউটেশন হচ্ছে। তো সেই জায়গায় আমাদের দেশেও আমি মনে করি যে এই জায়গায় আমাদের একটু অ্যাডজাস্ট করা বেশি দরকার। একটা প্রশ্ন, আমরা করোনা মোকাবেলায় যখন যে পরিস্থিতির কথাই আলোচনা করি সব ঢাকা কেন্দ্রিক হয়, মানে ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? কেননা সীমাবদ্ধতা বোধহয় ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের একটু বেশি। ডেফিনেটলি ঢাকার বাইরে বেসিক্যালি এই ডিজিজটা তো ওমিক্রন ডাজেন্ট নো শহর ও গ্রাম। ওমিক্রন কিন্তু যেখানে যায় এটা তো মানুষ চিনেন, হ্যাঁ, সে সবাইকে অ্যাফেক্টেড করবে। সেই জন্য এটা ইভেনলি ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, বিশেষ করে ভ্যাকসিন থেকে আরম্ভ করে আপনার ব্যবস্থাপনার সমস্ত কিছু। কিন্তু আমাদের সার্বিকভাবে আমরা কিন্তু কেন্দ্রমুখী, আপনার সমস্ত কিছু ঢাকামুখী দেখবেন, যার কারণে ঢাকায় পপুলেশনও বেশি, ঢাকায় এলিট শ্রেণী বেশি থাকে, পলিসি মেকাররা ঢাকায় থাকে। ঢাকাতে কোনো কিছু না হলে আপনারা যারা আছেন তারা এটাতে সরগোল হয়ে যায়, যার কারণে সবকিছু ঢাকা কেন্দ্রিক। কিন্তু আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, এটা অবশ্যই সারা দেশব্যাপী সমন্বিতভাবে হওয়া উচিত, যাতে করে এটার সুফলটা আমরা ভোগ করতে পারি। জি। এবং আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে নির্দেশনার ব্যাপারটা, যেটা লিয়াকত ভাই খুব রাইটলি অ্যাড্রেস করেছে, যে আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনার সভা সমাবেশ করা যাবে না। একটা জিনিস কিন্তু এটা প্রথম থেকেই আমরা জানি যে হু কিন্তু বারবার বলছে যে বদ্ধ জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না, বদ্ধ জায়গায় থাকলে পরে এটা সংক্রমণের হার বেশি। আমরা গত ঈদের সময় দেখলাম মসজিদে নামাজ পড়া যাবে, মাঠে আপনার নামাজ পড়া যাবে না, সরকার থেকে নির্দেশনা দেওয়া হলো, হুইচ ওয়াজ ভেরি কন্ট্রাডিক্টরি। আপনার মাঠ তো খোলা জায়গা, সেইখানে কিন্তু আপনার নামাজ পড়লে সংক্রমণের সম্ভাবনা অনেক কম, অথচ মসজিদে বেশি। সরকার নির্দেশনা জারি করলো মসজিদে পড়া যাবে, মাঠে পড়া যাবে। এই ধরনের যে আপনার আমি বলবো যে দ্বিমুখী একজন নীতি নির্ধারক, যারা আনসাইন্টিফিক নীতি নির্ধারণ করে, তাদের কাছে কিন্তু আমার আহ্বান থাকবে আমি এগুলো বিবেচনা করা উচিত। এই প্রসঙ্গে অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ আপনার কাছে আসতে চাই যে আজকে নির্দেশনাগুলো দেখেছি আমরা, সেগুলো নিঃসন্দেহে আমরা সবাই প্রশংসা করি। এই নির্দেশনার কোনো রকম সংশোধন বা সংযোজনের প্রয়োজন দেখেন কিনা আপনি? দেখে থাকলে সেগুলো কি কি হওয়া উচিত? প্রথমত আপনি জানেন যে একটা নির্দেশনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছিল যে অফিস আদালত, স্কুল কলেজ, ক্রাউডেড এরিয়া, সেখানে কি করবে, এসি চললেও দরজা খোলা রাখতে হবে। এর মানে হলো ভেন্টিলেশনটা যেন থাকে। অর্থাৎ এই যে মসজিদে যাই, একজনের স্পেস থাকতে হবে, সেই স্পেসটা একজন বাদ দিয়ে কিন্তু আমরা নামাজ পড়ি। সেই আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা দরজা জানালা কিন্তু খোলা থাকে। এই যে ওপেন রাখা, এই ভেন্টিলেশনটা কিন্তু দরকার। এখন উন্মুক্ত স্থানে আমি বাঙালিরা যখন আমরা মিটিং করি, তখন আপনি লক্ষ্য করবেন একজন আরেকজনের মুখোমুখি এত কাছে আছি যে যদি কারো একজনের থাকে, আমাদের কিন্তু ওই যে 1 মিটার আমরা দূরত্ব বজায় রাখতে পারি না। সরকার হয়তো এটাই বলতে চেয়েছে। এখন কথা হলো যে এটা যদি কেউ আবার ভাবে যে এটা রাজনৈতিক কারণে, আসলে আমার মনে হয় না সরকার কোনো রাজনৈতিক কারণে এটা করেছে। তারপরও আর একটা কথা বলি, যে এই যে ধর্মীয় ও সামাজিক যে অনুষ্ঠান, আপনি জানেন যে এই সময়টা কিন্তু আমাদের সমস্ত জায়গায় মসজিদে যখন নামাজ হয়, দূরত্বটা কিন্তু আগে ছিল, এটা নাই, এটা শুরু করতে হবে। অর্থাৎ একজন বাদ দিয়ে একজন দাঁড়াতে হবে। এটা আমি আগের করোনার সময় আমরা করেছিলাম, সেটা আবার শুরু করতে হবে। দ্বিতীয় হলো, আমাদের সারা বাংলাদেশে এই শীতের সময় আমরা ওয়াজ মাহফিলে সারা দিন রাত কিন্তু একত্রে থাকি, সেখানেও কিন্তু স্পেস দিয়ে যাত্রী সংখ্যা যেমন অর্ধেক করিয়েছি, সমাবেশ যদি এরকম করেও সেখানে অর্ধেক লোক রেখে যদি করে, বিয়ের অনুষ্ঠান পর্যটনেও যদি লোক সংখ্যা কমানো হয় এবং সেখানে যদি জরিমানা করা হয় যে না তোমরা কেন এটা করতে গেলে, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকখানি এক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারবো জনগণকে সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, হাটের চেয়ে শপিং মলে জরিমানাটা করা উচিত বেশি, এবং সেখানে যদি আমরা বলি যে দূরত্বটা বজায় রাখবে, দোকানদারেরও যেন মাস্ক থাকে, ক্রেতারও যেন মাস্ক থাকে। এইটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখি না। স্কুল কলেজ ছাড়াও আজকে যারা
ট্রেনে উঠবে, প্লেনে উঠবে, তাদের কিন্তু বাধ্য করা হয় মাস্ক পরতে, বাসে উঠবে মাস্ক পরতে বাধ্য করা হয়। এই জিনিসটি যদি আমরা রাস্তাঘাটে দেখি, যে কথাটি আমি মনে করি যে হ্যাঁ, দুইজন বন্ধু 1 মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বললে তাকে জরিমানা করার প্রয়োজন নাই, কিন্তু 5 জন লোক গাদাগাদি করে এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছে, একটা জায়গায় সিগারেট খাচ্ছে, এটা কিন্তু এখন হতে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে সরকার তাদেরকে জরিমানা করবেন, কিন্তু এটা যেন এমন হয় না যে কিছু লোকের উপরে এমন ভাবে করা হলো যেন তারা অন্যায় হয়ে গেল তাদের উপর। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নেতৃবৃন্দ আছে, নির্বাচিত কমিশনার আছে, এনজিওরা আছে, তারা যেন মাস্কের সরবরাহটা বাড়ায়, প্রয়োজনে নিজেরা দেবে মোড়ে মোড়ে দাঁড়িয়ে, আর মাইকিং করে এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যদি তারা এগিয়ে আসে, আর আমরা যদি সচেতন হই, মানুষকে সচেতন হতে হবে। সরকার বারবার বলবে, কিন্তু আমি যদি না শুনি তাহলে কিন্তু স্বাস্থ্যবিধি মানলাম না, না মানলে এই রোগ সংক্রমণ আমার থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন 4 গুণ কিন্তু বাড়াচ্ছে। আপনি জানেন যে এই ওমিক্রন কিন্তু 4 গুণ একজন থেকে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে। অর্থাৎ হ্যাঁ, এই যে পরিমাণটা বাড়ছে, এই ক্ষেত্রে একজনও যদি পরিবারের কারো জ্বর সর্দি কাশি হয়, তাকে পরীক্ষা করাতে হবে, এবং প্রথম থেকেই তাকে আইসোলেশন করলে আমরা এই সংক্রমণ রোধ করতে সক্ষম হব। নিঃসন্দেহে। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলেছি। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী কিছু যোগ করবেন কিনা সংক্ষেপে? যোগ একটাই, সেটা হলো যে আসলে সারা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কমন কিছু প্রিন্সিপাল থাকবে, কিন্তু মূলত ছেড়ে দিতে হবে গুচ্ছ ব্যবস্থাপনার উপরে। স্থানীয় ভিত্তিতে আসলে স্থানীয় বাস্তবতার পরিপ্রেক্ষিতে জায়গা জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবস্থা নিতে হতে পারে। এই রাষ্ট্রীয় যে সার্বিক যেটা, সেটা হয়তো টেম্পোরারি অস্থায়ী কিছু নির্দেশনা, কিন্তু আসলে প্রত্যেকটা স্থানের কিছু বাস্তবতায় সেইখানকার মতো করে ব্যবস্থাপনা নেওয়ার জন্য এই আমাদের একটা ফ্লেক্সিবিলিটি তৈরি করে দিতে হবে। কারণ আমাদের এটা নিয়ে দীর্ঘকাল বাঁচতে হবে। আমরা একদম জেনারেলাইজ যেটা সারা দেশকে অচল করে কিন্তু বাঁচতে পারবো না। আর সেই সঙ্গে জনসম্পৃক্ততার কথাটা বারবার বলছি, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেওয়ার কথাটা বলছি, বিশেষ করে নগরাঞ্চলে, এবং এই সুযোগে যেখানে রাষ্ট্রের উচ্চতম পর্যায় পর্যন্ত স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, সেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করার জন্য এবং সেটাকে মানুষের ক্রয়সাধ্যের মধ্যে রাখার জন্য, এবং যেটাকে বলে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার থেকে জোর দেওয়ার জন্য, প্রতিরোধমূলক স্বাস্থ্যের জন্য আরও মনোযোগী হওয়াটার এখন সুযোগ সময় চলে এসেছে। আর ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের করোনা টেস্টের তো এখনো বোধহয় অপ্রতুলতা আছে। হ্যাঁ, সেটা রয়েছে, কিন্তু আপনার 80% সংক্রমণ কিন্তু এখনো ঢাকায়। কাজে ঢাকাকে মানে দুর্গের মতো হ্যাঁ করে ফেলা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে চায়নাতে কিন্তু এই ব্যবস্থাটা, যদিও চায়নার সাথে তুলনীয় নয়, কিন্তু দেখবেন যে অনেক জায়গাতে কিন্তু একটা জায়গাকে কিন্তু মানে কিভাবে মানে যতদূর সম্ভব প্রোটেক্ট করা যায় এবং সেখান থেকে যাতে সংক্রমণ কম যায়, সেই ব্যবস্থাগুলো করার ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম গুচ্ছ ব্যবস্থাপনা। সেই জন্য যে অঞ্চলে এখনও 0.some% আর যে অঞ্চলে এত %, তার সঙ্গে একই ব্যবস্থাপনা সবসময় খাটতে নাও প্রয়োজন নাও হতে পারে। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, আপনার কাছে আসতে চাই, সংক্ষেপে কিছু বক্তব্য যদি রাখেন। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে রয়েছি। না, এটা তো যেটা লেখত ভাই, সৌগদীপ ভাই বললো যে আসলে সার্বিকভাবে স্বাস্থ্য খাতে আমাদের যে দুর্বলতা করোনা আমাদের দেখিয়ে দিয়েছে। দিস ইজ দ্য টাইম টু হিল ইট আপ। এবং আমরা এই দুর্বলতার গুলির দিকে খেয়াল রেখে আমরা যদি সরকারি ব্যবস্থাপনা জোরদার করি, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য এবং আপনার টার্সিয়ারি কেয়ার দুইটার দিকেই আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো যদি অ্যাড্রেস করার চেষ্টা করি। আজকের একটা পত্রিকায় আমি শুধু এইটুকু বলে শেষ করব যে দেখেছি যে সরকার যে বাজেট দিয়েছে 5.8%, খুবই অপ্রতুল, কিন্তু সেটারও আমরা 8% এখন পর্যন্ত ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এই অব্যবস্থাপনা, এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যে অপ্রতুল বরাদ্দ, সেটাও ঠিক মতো আমরা খরচ করতে পারছি না, যার কারণে স্বাস্থ্য খাতের কিন্তু এই দুর্দশা। সেটার থেকে বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দুর্বল স্বাস্থ্য খাতকে সবল করা, এটি আমাদের আগামী দিনের লক্ষ্য হওয়া উচিত বলে মনে হয়। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। এবং সম্মানিত যারা দর্শক এই মুহূর্তে টেলিভিশন দেখছেন, আমাদের সাথে বিজ্ঞ অতিথিরা একটা ব্যাপারেই সবাই একমত
যে ভ্যাকসিনের চেয়ে মাস্ক এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হিসেবে কাজ করতে পারে অন্তত করোনা মোকাবেলার কথা যখন আমরা বলছি। এছাড়া সরকার নানা নির্দেশনা দিচ্ছেন, আশা করা যায় যে সবাই সেটা মেনে চলবেন এবং করোনা প্রতিরোধে সবাই এক হয়ে কাজ করলে আমরা এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই সচেতন থাকুন। CSR মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।